হ্যাপি হোলি বন্ধুরা, নমস্কার। নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন। আমি সকালবেলায় উঠে গিয়েছিলাম ফ্ল্যাটে, সেখান থেকে ফেরার সময় তিলক লাগিয়ে দিয়েছে আমাকে। কেউ খুব একটা মানে এই দশাশই চেহারা দেখে জোড়াজুড়ি করতে সাহস পায়নি, কিন্তু করবার ইচ্ছা তাদের 16 আনা ছিল, এটুকু বুঝলাম। তো ফ্ল্যাটে গেছিলাম, একটু ঝাড়পোছ করে এলাম। আজকে আবার সন্ধ্যেবেলাতে যাবো। সন্ধ্যেবেলা না একটু বাদেই বেরোবো, ঠাকুরকে ওখানে একটু আবির টাবির দিয়ে আসবো। সন্ধ্যেবেলায় যাবো না, একটু আগেই যাবো। আর কালকে এবং আজকে আমাদের এই জায়গাটাতে বেরোনোটা না খুব মুশকিল হয়ে যায়। উন্মত্ত জনতা তো, যদিও আজকে আবির খেলা সেরকম অর্থে একটা উন্মত্ততার হয়তো অন্যান্য জায়গায় ব্যাপার নেই, কিন্তু এখানে সকাল থেকে উঠেই মানুষজন পুরো পাগল হয়ে গেছে। শুধু তো আর আনন্দে পাগল না, উল্লাসে পাগল নয়, সাথে সাথে কিছু পানীয়ও তারা পান করেছে, যার ফলে তারা আর মানুষ ঠিক মানুষের নেই। আর যদিও তবুও আজকে এই বাড়িতে সমস্ত কাজের দিদিরাই এসেছিল, কাজের লোকেরাই এসেছিল, তারা কাজ করে দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু কালকে কারোর পক্ষেই আসা সম্ভব না। কিন্তু আলপনা দিকে কালকে আসতে হবে, আলপনা দিয়ে আসবে একটাই কারণে, যে ওর মেয়ে, দিদির মেয়ে, সে শ্বশুর বাড়ি চলে গেছে এরকম উন্মত্ত জায়গা। আর ওদের তো বাড়িটা একেবারে বাংলাঘাটের মধ্যে। ওরা ওই পাকা বাড়িতে লোহার গেট বন্ধ করেও সেফ নয়। দরজায় এত জোরে জোরে লাঠি দিয়ে ধাক্কা মারবে যে ওদেরকে খুলে দিতেই হবে, এবং ওরা মানে বিভৎসভাবে ওদের সবাই রং মাখাবে। এবং এই বাগড়াকোটের দোল মানে বিভৎস দোল। সেজন্য কালকে আলপনাদি এবং আলপনাদির দিদি সকালবেলাতেই বাড়ি ত্যাগ করবে। আলপনাদি আমাদের বাড়ি চলে আসবে, আর আলপনাদির দিদি যে বাড়িতে কাজ করে সেই বাড়িতে চলে যাবে। আমাদের বাড়িতে কালকে আমরা সকালবেলা থেকে এত বড় একটা তালা, আলপনাদি ঢুকে গেল আর এত বড় একটা তালা দিয়ে দেবো। তো বুঝা হোক, আজকে বাড়ি যেতে পারবে। মামুনও এসেছিল, মিনামাসিও এসেছিল। কালকে মিনামাসি আসবে না, মামুন তো সম্ভবই নয় মামুনের পক্ষে আসা। আর আলপনাদি ওইভাবে যে বললাম যে এসে আমাদের বাড়িতে ঢুকে পড়বে এবং আমরা লক করে দেবো। আগেরবার মনে হয়েছিল এবছরের দোলটা একটু অন্যভাবে সেলিব্রেট করবো, যেহেতু টুকুরের পরীক্ষাটা হয়ে যাবে। কিন্তু টুকুর আমার একটু অসুস্থ হয়ে পড়েছে, সামনে আমাদের পুরী যাওয়া আছে, একেবারেই সন্নিকটে দিন, যার ফলে কোনো রকম হুটোপাটি ও করতে চাইছে না। আর ওর একখানা কপালে 3-4টে হয়েছে ওই গোটা উঠেছে, যেটাকে ব্রণ বা পিম্পল, সেটা নিয়ে সে পাগলা হয়ে যাচ্ছে। তাই জন্য সে কিছুই করবে না, বেরোবেও না, কিছুই না। যার ফলে আমাদের ঘরেতেই আমরা নিজেরাই দোল খেলবো এবং ওকে বাদ দিয়ে আর ঠাকুরকে একটু হোলি দেবো, মানে একটু আবির দেবো। এর বাইরে আমাদের আর তেমন স্পেশাল কিছু দোল হচ্ছে না। রান্নাবান্নাও হয়েছে খুবই সামান্য, সাধারণ ডিমের কারি, যা রোজকার দিনের খাবার হয় তাই। আমার ব্লগটাও আজকে তেমন কোনো স্পেশাল হোলির ব্লগ নয়, রোজকার দিনেরই যাপনের একটা ব্লগ। আপনারা যেরকমভাবে আর 5 দিনের ব্লগ দেখেন, আজকের ব্লগটাও তেমনই হবে। হ্যাঁ, অনেক ব্লগারই অনেক সুন্দর সুন্দর ব্লগ হয়তো বা তারা আজকে আপনাদের উপহার দিচ্ছে, তাদের দিনটাও হয়তো বা সেরকমভাবেই কাটছে। তুলনামূলকভাবে আমার ব্লগটা আর 5 দিনের মতো ডাল ভাত তরকারি হচ্ছে। সেটা আমার নিজেরও যে খুব একটা ভালো লাগছে তা না, কিন্তু পরিস্থিতিতে পড়ে মানুষকে এটাই করতে হয়, এই আর। হোলির দিনটা অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিনে তো আমাদের দিনাটার বাড়িতে নারায়ণ পুজো হতো একটা সময়। আমার শাশুড়ি মাও যখন ছিলেন, তিনি তো প্রত্যেক পূর্ণিমাতে পুজো করতেন। এই হোলির দিনটাতে কিন্তু তিনি পুজো করতেন, নারায়ণ পুজো, পুরোহিত থেকে। তো সেই এরকম একটা ভালো দিনে আজকে যে আমি এতটাই অসুস্থ হয়ে পড়বো, সেটা আসলে ভাবতেও পারিনি। এই সময়টা কিন্তু আমার শরীরটা খারাপ করছিল, কিন্তু সেটা খুব একটা গুরুত্ব দিচ্ছিলাম না যে এরকম শরীর খারাপ নিয়ে মানুষ হাঁটা চলাফেরা করতে পারে। কিন্তু আমি যে এইরকমভাবে কাত হয়ে পড়বো, মানে আমি শুয়ে পড়বো, আসলে আমার শরীর খারাপ হলে আমার বড় বিরক্ত লাগে। অন্যেরা শরীর খারাপ হলে তাদের সেবা যত্ন করতে পারি, কিন্তু নিজে শরীর খারাপ হলে কি জানি কেন বড্ড ইনসিকিউর লাগে। আমার না খাওয়া দাওয়াটা একটু অনিয়ম তো হয়েছে কয়েকদিন। আমি বুঝতে পারিনি যে আমার ভেতরে ভেতরে এত অম্বল হয়ে গেছে। হ্যাঁ, ভগবানের কাছে একটা অনুযোগও রইল যে 40 বছর বয়সটা হলো আর তুমি আমাকে গিফট দিলে এইটা, তাই না ঠাকুর? সব থেকে মুশকিল হচ্ছে শরীর না চললে কোনো কিছুই তো ভালো লাগে না। কাজেই পুরী যাওয়াটা নিয়েও কোথাও যেন উত্তেজনাটা অনেকটাই কমে গেল। এই সময়টায় যখন কাজটা করছিলাম, তখন হঠাৎ করে আমার খুব কষ্ট হতে শুরু করলো। কষ্ট হচ্ছিল, কিন্তু এখন যেন কষ্টটা অতিরিক্ত বেড়ে গেল। তারপরে কি মনে হলো, একটুখানি ঘরেতে গেলাম, প্রেশার মাপার মেশিনটা নিলাম এবং প্রেশারটা চেক করতে গিয়ে দেখলাম চক্ষু আমার চরক গাছ। সেটা এর আগে কোনো দিনও আমার প্রেশার এত হাই হয়নি। আজকের দিনে কোনো ডাক্তার পাওয়া যাবে না, কিছু না, কি হবে কে জানে। শরীরে একটু অস্বচ্ছন্দ তৈরি হয়েছিল, কেমন যেন একটা লাগছিল। প্রেশার চেক করতে গিয়ে দেখছি এই দাঁড়িয়েছে, বিনা মেঘে বজ্রপাতের মতো অবস্থা। কি যে করবো কে জানে এখন। আজকের দিনে কোথাও ডাক্তার পাওয়া যাবে না। আর বাইরে আওয়াজ পাচ্ছেন তো, উল্লাস। আমি খেয়াল করেছি আমার যেদিনই কিছু একটা গন্ডগোল হবে সেদিনই হয় এরকম কোনো দিন হবে, না হলে হবে দীপাবলি, না হলে হবে মহাষ্টমী, যে সময়গুলোয় ডাক্তার পাওয়া যাবে না।
আকাশটা ভালোই খারাপ করেছে, বেশ বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমার এইখানেই একদিকে ঝুলতে ঝুলতে না এবার এদিকে এমনভাবে ঝুলে যাবে তারপর না পড়ে না যায়। কিন্তু এটাতে একটু পোকা লেগে গেছে, এটা মিলিবাগ ধরেছে, এই জায়গা থেকে কেটে দিতে হবে। এবং সেটার এফেক্ট এই যে এর নিচেতেও পড়েছে, এটা খুব শিগগিরই কেটে দিতে হবে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই, এই যে মিলিবাগ ধরে গেছে, এটাতেও তাই হয়েছে। এই পাচ্ছেন আমাদের হোলি আজকে কিরকম কাটছে। টুকুরের তো শরীরটা অতটা ঠিক নেই, আমার তো এরকমই অবস্থা। আমার যেটা হয়েছে সেটা হচ্ছে সেই যে ওয়াও মোমোতে মোমো খাওয়ার পর থেকে আমার নিজের কি জানি না কি মনে হয়েছে, একটু খাওয়া দাওয়ার ব্যাপারে আমি একটু অনিয়মিত হয়ে পড়েছিলাম। তারপরে 20 তারিখে আমার হাজব্যান্ডের জন্মদিনে KFC-তে ট্রিট দেওয়ার পর আমার যেটা হচ্ছিল যে তার পরের দিনও 21 তারিখে আমি রাত্রেবেলায় খেয়েছি। 22 তারিখে যেটা হয়েছে সেটা হচ্ছে ওই যে আমি গেছিলাম হচ্ছে পাঞ্জাবি কারি, খেতে পারিনি খুব একটা, কিন্তু গেছিলাম এবং যা আমি নিয়মিতভাবে খেয়ে আসছি বা তো একটু কম তেল ঝালে রান্না এবং সূর্য ডোবার পরে আর সে অর্থে হেভি কিছু না খাওয়া, সেই যে অভ্যাসটা থেকে নিজেকে কেমন অদ্ভুতভাবে সেই মুক্ত করে দিয়েছিলাম আর কি, যে এখন আমার খাওয়া দাওয়াটাও নিয়মিত হচ্ছিলই। তারপরেই কালকে যেটা আমার হয়েছে, কালকে ওরা খুব ভালো রান্নাবান্না করেছিল কিন্তু আমার কালকে আমি একদম খেতে পারছিলাম না, আমার কালকে কষ্ট হচ্ছিল, মুখের ভেতরটা শুকিয়ে যাচ্ছিল। আমি কিছুতেই মানে ভাতটুকু মানে যে ওরা মুখ তোলা আমি পরে তুলে দিয়েছি, টুকুর যেহেতু আমাকে ডিমটা তুলে দিল, সেই ডিমটাও আমি খেতে পারছি না, মাংসটাও আমি খেতে পারছি না, রাইসটাও যেন মুখের ভেতর টেনে ধরছে, অথচ দারুণ টেস্ট হয়েছিল। হ্যাঁ, আমি খেতে পারছিলাম না। আর ওরা স্টার্টারে দিয়েছিল সসেজ এবং একটা ওই আলুর একটা ছোটো ছোটো, মানে ওটা ডিপ ফ্রাই করা যেতে পারে, কিন্তু ওটা ডিপ ফ্রাই করেনি, শ্যালো ফ্রাই করেছিল। তো কিন্তু আমি খেতে পারছিলাম না, আমার কষ্ট হচ্ছিল। হ্যাঁ, এটা আমি কালকে বুঝতে পেরেছি। তো আজকে সকাল থেকেই একটা ডিসকমফর্ট, এবং যেটা পরিপ্রেক্ষিতে যেটা হলো সেটা দেখতেই পেলেন। ডাক্তারবাবুকে ফোন করা হয়েছিল, তিনি বলেছিলেন তুমি একটা কাজ করো, তুমি একটা ঘুমের ওষুধ খেয়ে একটু ঘুমো, তারপর উঠে দেখো যে তোমার প্রেশারটা বেশি কিনা। যদি তারপরেও বেশি থাকে তাহলে তো অবশ্যই আমাকে ওষুধ দিতেই হবে। তো ঘুমের ওষুধ দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু ঘুমের ওষুধটা না খেয়েও মানে আমার বেশ ঘুম পাচ্ছে। উনি আমাকে বলেছিলেন তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে দিয়ে নাও, তারপর দুপুরবেলা একটু ঘুমো। তা আমি ভেবেছি দুপুরে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি দুপুরবেলায় নয়, আমি আজকে একদম 9:30টার মধ্যেই শুয়ে পড়বো এবং আমি ঘুমিয়ে পড়বো। কালকে আমি যখন মাঝরাতে একবার উঠেছিলাম তখনও আমার পেটের ভেতর যে মুড পোলাও রয়েছে সেটা ভীষণভাবে বোঝা, মানে একেবারে এই পর্যন্ত উঠে আসছে। হ্যাঁ, মানে তারপরে যাই হোক, মানে সব মিলিয়ে মিশিয়ে না আমার খাদ্যাভ্যাসে কোনো রকম পরিবর্তন আর আমার শরীর সহ্য হবে না। আর একটা ভালো জিনিস সব কিছুরই থাকে জানেন তো, সেটা হচ্ছে এই যে জিম নিয়ে এত দ্বিধা ছিল আমার, এখন আর আমার জিম নিয়ে একটু উঠতে নেই। আমি বুঝতে পেরেছি আমাকে ভালো থাকতে গেলে আমাকে নিয়মিত ব্যায়ামের মতো থাকতে হবে, এক্সারসাইজ আমাকে করতেই হবে। আর কালকে ওদের সাথে আমাদের কথা হয়েছে, ওই জিমের যে ওনার তিনি, তার সাথে আমার হাজব্যান্ডের কথা, ওরা প্রথমেই আমাকে ওই মেশিনে দেবে না, ওরা প্রথমে আমাকে ফ্রি হ্যান্ডই করাবে মোটামুটি, তারপর আস্তে 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 বিভিন্ন মেশিনের সাথে ইন্ট্রোডিউস করাবে। এবং প্রথমেই ওরা আমাকে ডায়েটও দেবে না। হ্যাঁ, ওরা প্রথমে একটা মাস বুঝে নেবে যে আমার কীরকম লাইফস্টাইল বা কী বৃত্তান্ত, তারপরে বা আমি কী খাচ্ছি কখন খাচ্ছি, তারপরে ওরা ওদের ডায়েটকে ইন্ট্রোডিউস করাবে। সব মিলিয়ে মিশে কথাবার্তা বলে আমার মনে অতটাও কুয়াশা বা ধোঁয়াশাটা নেই। এবারে আমি যদি ব্যাপারটা নিয়ে না ভাবি তাহলে বডি তো অ্যালার্ম দিচ্ছে, যেটা আজকে ভীষণভাবে বোঝা গেল যে বেজে উঠলো সাইরেন্ট, যে আর কিন্তু নয়, এবার তোমাকে করতেই হবে। এখন শরীরটা তুলনামূলকভাবে একটু ভালো লাগছে। আমি আরেকবার একটু দেখতে চাই যে আমার প্রেশারটা এখন কত আছে। কি হয়েছে আপনাদের? আর এক মহান বন্ধু, আমার এক বন্ধু, তিনি আমাকে বলেছেন 1 মাসের জন্য ভেজিটেরিয়ান হয়ে যেতে পারবি, ভেজিটেরিয়ান, তাহলে তোর অনেকটা উপকার হবে। তো সেটা শুনে বোধিসত্ত্ববাবু কি বলবেন সেটা এখনও তিনি জানেন না। আমরা তো ভীষণ পরিমাণে মাংসাশী মানুষ, আমাদের পক্ষে ভেজিটেরিয়ান হওয়াটা খুব মুশকিল। সে কিন্তু ডাক্তার, হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার। সে মজা করেই বলছিল কিনা জানি না, বুঝতে পারিনি। কিন্তু বলছে প্রেশার বেড়েছে, ঠিক আছে, আবার তো উৎসবের দিনই শরীর টরীর খারাপ হয়, দেখ না একটু ভেজিটেরিয়ান হওয়া যায় কিনা, দেখি। ও মায়ে আবার কি সিস্টেলিক 118, 73 একদম নর্মাল হয়ে গেল, কি কেলেঙ্কারি কথা। আমি কিন্তু কোনো ওষুধ খাইনি, আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়েছিল, শুধু খাওয়ার মধ্যে বোম্বাদা একটা প্রোবায়োটিক দিয়েছিল, ব্যাস ওইটাই, আর তো কিছু খাইনি। ঘুমোইও নি, ঘুমের ওষুধও নিইনি, তাতে একদম স্বাভাবিক হয়ে গেল। রূপক বলেছে তোর এমনিই স্বাভাবিক হয়েছে, ওরা কেউ আমার শরীর খারাপকে সিরিয়াসলি নেয় না, কি
কি জ্বালাতন, 118। এই যে দেখুন এখনো বাধাই রয়েছে, কি জ্বালা। এ আবার কি, আবার একবার নিচ্ছি, দেখি কি দাঁড়ায়। এটা আবার কেমন জিনিস, বারবার এরকম ফ্ল্যাকচুয়েট করছে। এবারে হাত একেবারে পেতে মানে যথাযথভাবে নেওয়া উচিত সেরকমভাবেই নিলাম, তাতে এটা দাঁড়ালো। এটা বেশ একটু পছন্দ হলো আমার, কিন্তু আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাকে ম্যানুয়ালি মাপতে হবে। একবার এক একটা আসছে, এটা ঠিক না। আমার গুণধর বন্ধু বলছে যেসব ব্লগাররা নাইটি করে ব্লগ করে তাদের নাকি সবার প্রেশার হাই হয়। সব দোষ কি এখন এই স্বচ্ছন্দের পোশাকেই পড়েছে, সব ইয়ার্কি ফাজলামি করছে। মোদ্দা কথা হচ্ছে আমার শরীর খারাপটা দেখে শরীর খারাপই নয়, খালি রোগা হ রোগা হ, আর কিছু একটা শরীর খারাপ হলে রোগা হচ্ছিস না তাই জন্য তোদের সব সমস্যা হচ্ছে। হ্যাঁ দেখে এত ফ্যাট। যাই হোক, লিপিড প্রোফাইলটা করতে বললো। আর যিনি ডাক্তারবাবুকে ঘুমের ওষুধ খেতে বলেছেন তিনি কিন্তু আমার বন্ধু নন, তিনি বুম্বাদার বন্ধু, তাই জন্য তিনি আমার শরীর খারাপকে সিরিয়াসলি নিয়েছেন। তো যাই হোক, এই মুহূর্তে ভীষণ ঘুম পাচ্ছে, মনে হচ্ছে আজকে ব্লগটা আমি আর করতে পারবো না। আর কি ভালো দোলযাত্রা গেল আমাদের। একদিকে আমি এইভাবে শুয়ে আছি, একদিকে মেয়েটা আমার ওই বিছানায় শুয়ে আছে, দারুণ। এদিকে পুরী যাওয়ার দিন একেবারেই ঘনিয়ে এসেছে, কী হবে জানি না, তো যাবো তো, জগন্নাথ এনেছেন যখন যাবো তো বটেই। ঠিক আছে, আজকে আর ব্লগ কন্টিনিউ করতে পারছি না, কালকে সকালবেলা দেখা হচ্ছে। আমার ডায়াস্টেরিকটা কিন্তু মোটামুটি বছর 3-4 ধরেই একটু বেশির দিকেই সবসময়, কিন্তু আমি ওষুধটা কখনো খাইনি। এর আগে দিনহাটায় গিয়েও আমার সমস্যা হয়েছিল, কিন্তু ওষুধ, প্রেশারের ওষুধ খেলে সারা জীবন খেতে হবে এই ভয়েই খাইনি। সেটা যে কী ক্ষতি করেছে সেটা এখন বুঝতে পারছি। মাঝখানে আবার একটু প্রেশার মাপলাম, খুব বেশি দেখাচ্ছিল। কত হচ্ছে না তো? কত হয়েছে তোমার? 155 বাই, বাবা একটু প্রেশারটা হাই আছে তো। 155 বাই প্রায় 90, 88 হয়েছে। দেখি আরেকবার দেখি। সব কিছু দিয়েই মাপা হলো এবং দেখা গেল যে প্রেশারটা যথেষ্টই বেশি। এবং তারপরে আমি বললাম যে আমি চিন্ময়দার ওষুধই খাবো। উনি আমাদের দাদা, প্রতিবেশী একজন দাদা, দারুণ ডাক্তার, দারুণ ডাক্তার। আগে তো চিন্ময়দার বাড়িটা আমাদের বাড়ি থেকে দেখা যেত, কিন্তু এখন তো ফ্ল্যাটটা হয়ে গিয়ে মাঝখানে একটা কী বলবো অন্তরায় হয়ে গেছে। তো সেই চিন্ময়দাই আমাকে বলে দিলেন সিলাকার খেতে। চিন্ময়দা আমাদের না বুম্বাদার বন্ধু না আমার বন্ধু, যার ফলে ঠিক আছে একটা নিউট্রাল ব্যাপার তৈরি হলো। তবে কালকে দেখতে পারবেন না, কালকে বেরোতেই পারবেন না বাড়ি থেকে কেউই। পরশু দিনে চিন্ময়দা আমাকে একবার একটু দেখবেন, সম্ভবত কিছু টেস্ট দেবেন। আবারও বলছি চিন্ময়দা দারুণ ডাক্তার, দারুণ। এবার থেকে ভাবছি আমার এই সব কিছুর জন্য আমি চিন্ময়দার কাছেই যাব সত্যি। তবে খুবই আনইজি লাগছিল এই সময়টাতে, সেটুকু তো বলাই যায়। তো যাই হোক, সব কিছু হয়ে যাওয়ার পর আমার শ্বশুরমশাইয়েরও প্রেশার দেখা হলো, তারটা মোটামুটি স্বাভাবিক। তিনি তো প্রেশারের ওষুধ খান, ওনারও প্রেশার কিন্তু খুব ফ্ল্যাকচুয়েট করতো যখন ওনার কোভিড হয়েছিল তারপর থেকে। মানে এখন আমার যা অবস্থা, আমার শ্বশুরমশাই তখন তাই ছিল, এই প্রেশার খুব হাই, এই প্রেশার নর্মাল, এরকম। তবে সেটা কিন্তু এখন মোটামুটি স্থিতাবস্থায় চলে এসেছে। তো যাই হোক, প্রতিদেবতা এখন প্রেশার মাপছে। আর তার প্রেশার কত শুনবেন? 125/74। এটা হচ্ছে ঠিকঠাক, এটা হচ্ছে ঠিকঠাক 125/74। তারপরে আমি ঠিকঠাকই আছি। হ্যাঁ ওকে, একদম। আমি ভাবছি এত কুচি বয়সে আমার এরকম প্রেশারের রোগ ধরবে, এরকম মানে একটা সুপ্রভাত বন্ধুরা। কালকে রাতের পর, কালকে তো ব্লগ করা সম্ভবই ছিল না, যেহেতু তার আগে কিছুটা ব্লগ করা হয়েছিল, সেটাকে জুড়ে দিয়ে হয়তো আজকের দিনের একটা ব্লগ আমি তৈরি করে ফেলতে পারবো। কিন্তু না হলে যদি সকাল থেকে খুব কষ্ট হতো বা একেবারে শয্যাশায়ী হয়ে যেতাম, আমার কষ্ট সকাল থেকেই হচ্ছিল কালকে, কিন্তু দেখি একটু চলি করতে করতে যা হোক তবুও দিনটা কিছুটা চালিয়ে নিয়ে যেতে পেরেছিলাম। সকালবেলায় উঠে অনেক কাজ করেছি, তারপরে যাই হোক ফ্ল্যাটে গেছি, সবই করেছি, কিন্তু তারপর থেকে এত কষ্ট শুরু হলো, বুঝতে পারছি না 40 বছর বয়সে আমাকে ভগবান এই উপহারটা কেন দিলেন। আমাদের পুরী যাওয়া একেবারেই সন্নিকটে, কিচ্ছু গোছানো হয়নি, কিচ্ছু প্যাকিং হয়নি, কি করব কি বৃত্তান্ত। এখন পুরী যাওয়ার ইচ্ছাটাও একেবারেই কমে গেছে, কেন জানি না। আমার মনে হচ্ছে এবার আমার একটু ডাক্তার দেখিয়ে সম্পূর্ণ টেস্ট করে তারপর কি হলো কি বৃত্তান্ত, ভেতরে একটা কিছু ঘোটালা চলছে আমার, এটুকু আমি বুঝতে পারছি। সেটার জন্য আমার একটা থরো চেক আপ লাগবে, সেটাও আমি বুঝতে পারছি। কিন্তু দিন ধরে যে জগন্নাথ টানো, সেই যখন জগন্নাথ টানলেন, তখন জগন্নাথ এইভাবে কেন টানলেন ঠিক সে বোঝা যাচ্ছে না। তবে সব কিছুই ভগবানের ইচ্ছা, সব কিছুই
হয়তো বা ঠাকুর ভালো করে দেবেন, এটা ঘটনা। আজকেও এখনো পর্যন্ত হ্যাঁ কালকের তুলনায় একটু কম খারাপ লাগছে, কিন্তু খুবই আনইজি লাগছে, খুবই। কালকে মাঝরাত পর্যন্ত আমার ঘুম হচ্ছিল না, সবাই ঘুমোচ্ছে। হ্যাঁ আমাকে ঘুমের ওষুধ খেতে বলেছিল, তার আগে আমি সন্ধেবেলাতে পর্যন্ত দিব্য ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর উঠে আবার প্রেশারটা যখন খুব কষ্ট হচ্ছে সেই একটা অবস্থায় আমি আবার যখন উঠলাম তখন প্রেশার মেপে দেখছি প্রেশার ভীষণ হাই, ভীষণ। তারপর নিচে গেলাম, আমার শ্বশুরমশাই আবার মেপে দিলেন, সেটা তো আপনারা দেখেইছেন। তারপর আমি একজন ডাক্তারবাবু তিনি বললেন যে একটা ওষুধ, প্রেশারের ওষুধ আমার শ্বশুরমশাই যেটা খান সেটা খেতে, কারণ কালকে তখন সেই মুহূর্তে দোকানপাট সমস্ত বন্ধ, আজকে তো সমস্ত বন্ধ। তো যাই হোক সেটা খাওয়ার পর ঠিক আছে। তারপরে ঘুমের ওষুধ যেটা উনি খেতে বলছিলেন ডাক্তারবাবু, সেটা আমার শ্বশুরমশাইয়ের কাছে আমরা শুরুতে ভেবেছিলাম ছিল, তারপর বোঝা গেল যে না নেই, ওনার ঘুমের ওষুধ এখন বন্ধ হয়ে গেছে, এমনি ঘুম হয় ওনার। তো যাই হোক নেই, তো কিছুতেই আর ঘুম আসছে না, উঠছি বসছি। তারপরে প্রায় রাত্রি 1:30-2টোর সময় গিয়ে আমি এত হুড় করে মানে বমি হলো, দাঁত মুখ টোকে শুধু জল বেরোচ্ছে, কিন্তু কিছুই মানে কোনো ফুড পার্টিকেল কিছুই বেরোচ্ছে না, শুধু জল বেরোচ্ছে, একটু হলদে জল। তো এবং মানে দাঁত যে কি পরিমাণ, লেবু খেলেও মানুষের এত দাঁতটা হয় না যতটা আমার কালকে কিসে দাঁতটা ওটা হয়ে গেল। যাই হোক তারপরে সেসবগুলো করে তারপরে এসে একটু শুলাম। তো সকালের মতো শুরু হয়েছে। আজকে আলপনা দিয়ে এসেছে এবং বাকিরা স্বাভাবিকভাবেই কেউ আসতে পারবে না, আলপনা দিয়ে একটু বাদে এবার বেরিয়েও যাবে। আর বাইরে উল্লাস চলছে, উন্মত্ত সবাই হয়ে গেছে। আজকের দিনটাই এরকম হলো যে আজকের দিনটা যদি আমি পেতাম তাহলে হয়তো বা ডাক্তারবাবুকে দেখিয়ে নেওয়া যেত, টেস্টগুলো করা যেত, কিন্তু এমন একটা দিন যে সমস্ত বন্ধ। আর আমার শরীর খারাপ হয়ও এইরকম দিনগুলোতেই। জানি না জগন্নাথ কি চাইছেন, আর এটা কেমন আমার উপহার হলো 40 বছরের জন্মদিনে ঠিক বোঝা যাচ্ছে না। দেখা যাক, আমরা ফেরত আসছি 1 তারিখে, 1 তারিখে রাত হয়ে যাবে, কিন্তু আসছি সেদিনই, মানে সেদিনই রওনা দিই, সেদিনই আসছি, কিন্তু রাতে। কাজে আমার 2 তারিখে যাবতীয় যা কিছু শুরু হওয়া সেটা হয়তো হবে, তার আগে তো নয়। তো দেখি কি করা যায়, কালকে একটু ডাক্তার দেখিয়ে নিতে হবে এই আর কি। কিন্তু টেস্টগুলো তো কালকে দিলে কালকেই হবে না, বা রিপোর্ট দেখে ডাক্তারবাবুর ওষুধ দেওয়া সেগুলোও তো কালকে সম্ভব নয়। তো ঠিক আছে, দেখা যাক। আজকে দিনের ব্লগটা শেষ করছি। একটা খুবই বাজে ব্লগ হলো, হ্যাঁ কেমন একটা ঘ্যানঘ্যানে ব্লগ হলো, আমার দিনটাই ঘ্যানঘ্যানে গেছে, আমি আর কি করবো। 365 দিনের একটা দিন খুবই খারাপ গেল আমার। ঠিক আছে, জীবন। দেখা হচ্ছে কালকে, ততক্ষণ।